প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র থেকে চমৎকার একটি পাঠ নিয়ে আজ তোমাদের সাথে হাজির হয়েছি। বরাবরের মতো সাথে আছি আমি পঙ্কজ কান্তি গুপ, সহকারী শিক্ষক, পুটিজুড়ি এসসি উচ্চ বিদ্যালয়, বাহুবল, হবিগঞ্জ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টিতে যাওয়ার আগে আমি তিনটি বাক্য তোমাদের সামনে উপস্থাপন করতে চাই। তাহলেই তোমরা বুঝতে পারবে কোন বিষয়ে আজকে আমরা আলোকপাত করছি। আমি তিনটি বাক্য তোমাদের বলছি। প্রথম বাক্য, ছেলেটির মাথা ভালো। খেয়াল করতে হবে কিন্তু। দ্বিতীয় বাক্য, লোকটি গ্রামের মাথা। এবং তৃতীয় বাক্য, আমার মাথা ধরেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কি লক্ষ্য করেছ তিনটি বাক্যেই কিন্তু মাথা শব্দটি আছে। প্রথম বাক্যে ছেলেটির মাথা ভালো দ্বারা আমরা কি বুঝিয়েছি? তার মানে তার মেধাকে বুঝিয়েছি। এখানে মাথা অর্থ মেধা। দ্বিতীয় বাক্যে লোকটি গ্রামের মাথা, তার মানে হলো গ্রামের প্রধান ব্যক্তি বা মোড়ল। এবং তৃতীয় বাক্যে আমার মাথা ধরেছে। এখানে মাথা মানে অসুখ অর্থে ব্যবহৃত হয়েছে। তার মানে হলো কিছু কিছু শব্দ আমরা একই শব্দ বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় ক্ষেত্র বিষয়ে তার অর্থের পরিবর্তন ঘটে যাচ্ছে। তাহলে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো বাগড়ত্ব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে আলোচনা করব বাগড়ত্ব। তাহলে প্রথমেই আমরা জেনে নেওয়া যাক বাগড়ত্ব মানে কি। হ্যাঁ, বাগড়ত্ব হলো, আমরা একটু লিখে ফেলি, বাগড়ত্ব হলো শব্দ ও বাক্যের অর্থের আলোচনা হলো বাগড়ত্ব। এখন তোমরা দেখবে এই যে আমার সামনে একটি অভিধান আছে। বিভিন্ন প্রকারের অভিধান থাকে। আমি বাংলা অভিধানের কথাই বললাম। একটি অভিধানে সমস্ত শব্দের অর্থ কিন্তু আমরা পাই, কিন্তু ঘটনা হলো যে অভিধানে আমরা প্রতিটি শব্দের অর্থ থাকে, কিন্তু সেই অর্থের বাইরে নানা অর্থে কিন্তু শব্দ ব্যবহৃত হয়। বাগড়ত্ব এই সব দিক বিস্তৃতভাবে আলোচনা হয়। তাহলে কি দাঁড়ালো ঘটনাটা? ঘটনাটা হলো যে বাগড়ত্বের মধ্যে আমরা এই শব্দ ও বাক্যের অর্থের আলোচনা কিন্তু আমরা করব। প্রথমে আসো আমরা আলোচনা করব সম শব্দ। আমরা আলোচনা করছি সম শব্দ। তাহলে সম শব্দের অর্থ মানে সমান শব্দ। আমি দু একটি উদাহরণ দিই। যেমন ধরো, আমি এখানে লিখলাম কুল, আবার আমি লিখলাম কুল। দেখো তো একটু প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমটিতেও লিখেছি কুল, দ্বিতীয়টিতেও লিখেছি আমি কুল। তাহলে প্রথম কুল মানে হলো কি? এটি একটি ফল। এটি একটি ফল। আর দ্বিতীয় কুল মানে হলো নদীর পার। তার মানে হলো যে কিছু কিছু শব্দ উচ্চারণ এক, কিন্তু তার অর্থ ভিন্ন হয়। এগুলোকে আমরা বলবো সম শব্দ। তাহলে আমরা কি জানলাম? সম শব্দ হলো
সমশব্দ হলো উচ্চারণ এক, উচ্চারণ কি হয় এক, কিন্তু তার অর্থ ভিন্ন, বিভিন্ন রকম হতে পারে। আমরা আরো দুটি উদাহরণ দিলে আরো স্পষ্ট হবে তোমাদের। যেমন কৃতি, কৃতি শব্দের অর্থ কাজ। আবার কৃতি আমি যদি দীর্ঘইকার দিয়ে লিখি তাহলে অর্থ হয়ে গেল সফল। কৃতি ছাত্র। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে সকল শব্দের উচ্চারণে কোনো পার্থক্য নেই কিন্তু অর্থের ভিন্নতা বোঝায় তাকে আমরা বলবো সমশব্দ। তোমাদের বইয়ে আরো কিছু উদাহরণ দেওয়া আছে, এগুলো তোমরা আয়ত্ত করার চেষ্টা করবে। এখন আমরা জানব সমার্থ শব্দ। আমি আগের জিনিসগুলো একটু মুছে ফেলি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এবার আমরা লিখব। তাহলে আমরা আগে কি আলোচনা করেছিলাম? প্রথমটা আমরা বাগর্ত আমরা আলোচনা করেছিলাম বাগর্তের সংজ্ঞা। পরবর্তীতে আমরা আলোচনা করেছি সমশব্দ। এখন আমরা আলোচনা করব সমার্থক শব্দ। সমার্থ শব্দ, সমার্থ শব্দ মানে কি? সম অর্থ মানে হলো, দেখবে যে কিছু কিছু শব্দের অর্থ এক কিন্তু বানান ভিন্ন। আমরা কি বলছি? অর্থ এক কিন্তু বানানের ক্ষেত্রে ভিন্নতা আছে। আমরা কয়েকটি উদাহরণ দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। যেমন মা, আমরা মা শব্দের অর্থ কি? যেমন ধরো জননী, মাতা, গর্ভধারিণী। আমরা আরো বলতে পারি। তারপরে যেমন ধরো পাহাড়, পাহাড়কে আমরা কি বলি? যেমন আমরা বলতে পারি অচল। পাহাড়ের আরেক নাম কিন্তু অচল, অদ্রি, গিরি, পর্বত। এ ধরনের। তার মানে কি? যদি অর্থ এক থাকে কিন্তু বানানের ক্ষেত্রে আমরা কি পাই? দেখো, বানানের ক্ষেত্রে ভিন্নতা আছে। জননী, মাতা, গর্ভধারিণী, এগুলোকে বলবো আমরা সমার্থক শব্দ। তোমাদের বইয়ে খুব সুন্দর করে সংজ্ঞা দেওয়া আছে যে যে সকল শব্দ সমান বা একই অর্থ প্রকাশ করে তাকে সমার্থ শব্দ বলে বা সমার্থক শব্দ বলে। তাহলে আমরা আশা করি সমার্থ শব্দ সম্পর্কে আর তোমাদের ভুল হওয়ার কথা নয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিষয়টা হচ্ছে কি, তোমরা ষষ্ঠ শ্রেণীতে পড়ো, তোমাদের জন্য আসলে শুধুমাত্র সমার্থ শব্দ তোমাদের জন্য মানে খুব সংক্ষেপে বিষয়টা শুধু বুঝিয়ে দেওয়ার জন্যই কিন্তু একটু সংজ্ঞা, কয়েকটি উদাহরণ দেওয়া হয়েছে। যখন তোমরা একটু বড় ক্লাসে যাবে, নবম দশম শ্রেণী বা আরো করে, তখন দেখবে যে এগুলোর জন্য আলাদা আলাদা কিন্তু পার্ট আছে। তো বিষয়গুলো তোমাদের ধারণায় থাকা উচিত যে সমার্থ শব্দ কি, সমশব্দ কি। এখন আসো বিপরীতার্থ শব্দ। আমরা এখন আলোচনা করব বিপরীতার্থক শব্দ। তাহলে বিপরীতার্থক শব্দটা কি? আমরা
সহজেই বুঝতে পারি, যখন কোনো শব্দ আরেকটি শব্দের বিপরীত অর্থ প্রকাশ করে তখন দুটিকে একে অন্যের বিপরীতার্থ শব্দ বলে। তোমরা এগুলো অবশ্য তোমরা প্রাথমিক বিদ্যালয়ে পড়ে এসেছো, যেমন বড় ছোট, ভালো মন্দ, আকাশ পাতাল, আসল নকল, এ ধরনের অসংখ্য বিপরীতার্থক শব্দ আছে। বিষয়টি যেহেতু তুলনামূলকভাবে অনেকটা সহজ এবং তোমরা পূর্বেই পড়ে এসেছো, এজন্য এটি নিয়ে আর বিস্তারিত আলোচনায় আমরা যাচ্ছি না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা আসব রূপক। হ্যাঁ, রূপক হলো রূপক শব্দ। তো রূপক শব্দটা কি আমরা একটু জানার চেষ্টা করব। আমরা অভিধানের কথায় আবার আসি। অভিধানে প্রত্যেকটি শব্দের অর্থ দেওয়া আছে, কিন্তু অভিধানের শব্দের এক ধরনের অর্থ, কিন্তু যখন ব্যবহারের সময় আমরা ভিন্ন অর্থ দেখি তখনই তাকে বলি আমরা রূপক শব্দ। যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের যদি আমরা একটা লাইন বলি এভাবে, আমি কান পেতে রই, একটি গানের কলি, আমি কান পেতে রই। আমি লাইনটি আবার লিখলাম, আমি কান পেতে রই। এখানে কান শব্দটার অর্থ কিন্তু কর্ণ বোঝানো হয়নি, এখানে কান অর্থ বোঝানো হয়েছে মনোযোগ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে কিন্তু কান অর্থে ভিন্ন বোঝানো হয়েছে। তার মানে কি, অভিধানে অনেক শব্দের অর্থ এক ধরনের দেওয়া থাকে, কিন্তু ব্যবহারের ক্ষেত্রে আমরা তার ভিন্ন রকম প্রয়োগ দেখতে পাই। এগুলোকে বলা হয় রূপক শব্দ। এবার আমরা আলোচনা করব দ্বিরুক্ত শব্দ। দ্বিরুক্ত শব্দ। শিক্ষার্থীবৃন্দ, দ্বিরুক্ত মানেই হলো দ্বি উক্ত, দুইবার উচ্চারিত হয়। কিছু কিছু শব্দ দেখবে তোমরা, একটি শব্দ যখন একবার ব্যবহার করা হয় তখন তার অর্থ এক ধরনের হয়, আবার যখন বাক্যে দুইবার শব্দটি ব্যবহার করা হয় তখন কিন্তু তার অর্থ পরিবর্তন হয়ে যায়। যদি আমরা উদাহরণ দিই, যেমন ধরো, আমার জ্বর হয়েছে। এখানে আমার জ্বর হয়েছে মানে আমি অসুস্থ, কিন্তু যদি আমি বলি আমার জ্বর জ্বর লাগছে, তখন কিন্তু জ্বর জ্বর মানে জ্বর হয়নি, হবার সম্ভাবনা বোঝাচ্ছে। তাহলে আমরা দ্বিরুক্ত মানে বলবো এটাই, যে কখনো কখনো একটি শব্দ একবার উচ্চারিত হলে শব্দটি যে অর্থ প্রকাশ করে, দুইবার উচ্চারণ হলে তার অর্থের পরিবর্তন ঘটায়। এগুলোকে বলা হয় দ্বিরুক্ত শব্দ। ঝনঝন, ঠনঠন, ভনবন, তোমরা এরকম অনেক ছড়ায় দেখবে, এই ধরনের অনেক অসংখ্য শব্দ আমরা পাই। এগুলোকে বলা হয় দ্বিরুক্ত শব্দ। এবার আমরা আলোচনা করব পারিভাষিক শব্দ। পারিভাষিক শব্দ। পারিভাষিক শব্দটা হলো যে আমাদের ধরো অনেক শব্দ আছে, বিভিন্ন ভাষায় ছড়িয়ে ছিটিয়ে আছে, যে শব্দের অর্থ আমাদের বাংলা ভাষায় হয়তো সরাসরি নেই। তখন কি করা হয়, তখন ওই শব্দের উৎস এবং লক্ষ্যকে সামনে রেখে একটি নতুন শব্দ তৈরি করা হয়। এটি হলো পারিভাষিক শব্দ। তাহলে পারিভাষিক শব্দটা তোমাদের বইয়ে কি বলছে আমরা একটু দেখি, তাহলে আমরা পড়লে বিষয়টি সুবিধা হবে। তোমাদের বইয়ে বলছে, বিশেষ অর্থ বহন করে এমন শব্দগুলো হলো পারিভাষিক শব্দ। জ্ঞান বিজ্ঞান চর্চায় এমন কিছু শব্দ পাই যেগুলোর সঙ্গে আমরা পরিচিত নই। এগুলোর বাংলা সমার্থ শব্দ অনেক সময় পাওয়া যায় না। এ অবস্থায় তৈরি করতে হয় পারিভাষিক শব্দ। পরিভাষা তৈরির একটি নীতি হচ্ছে উৎস ও লক্ষ্য। যেমন ইংরেজি ভাষায় বলে এরোপ্লেন, আমরা এর বাংলা পরিভাষা করেছি বিমান। এখানে এরোপ্লেন হলো উৎস আর বিমান হলো লক্ষ্য। আমি আরেকটি
চমৎকার উদাহরণ তোমাদের কাছে দিতে চাই। সেটি হলো, যেমন ধরো আমি একটি লিখলাম ফিশ, যেমন আমি লিখলাম ফিশ ল্যান্ডিং ফিশ ল্যান্ডিং সেন্টার। তার মানে কি? মাছের অবতরণ। যদি এটিকে আমরা আবিধানিক অর্থে রূপান্তর করতে চাই, কিন্তু এটির অর্থ কিন্তু আড়ত। এখন একটু মজার ঘটনা দেখো, আমরা যদি একটু বিশ্লেষণ করার চেষ্টা করি, আড়তে কি হয়? জেলেরা মাছ ধরে আড়তে নিয়ে আসে, এখানে কেনা বেচা কেনা হয়, কেউ নেয় কেউ কিনে। এই যে জিনিসটা দেখো, এখানে ফিশ ল্যান্ডিং সেন্টার, তার মানে এখানে কিন্তু ওই উৎস, আমরা কি বলছিলাম, উৎস আর হলো লক্ষ্য, এই দুটোকে লক্ষ্য রেখে পারিভাষিক শব্দ তৈরি করা হয়। এরকম আরো অনেকগুলো আছে, যেমন ধরো অ্যাডভাইজার, উপদেষ্টা, তারপরে এজেন্ট, প্রতিনিধি, ডিবেট, বিতর্ক, ডেমোক্রেসি, গণতন্ত্র। তোমাদের বইয়ে আরো অনেকগুলো আছে, তোমরা একটু পরে নিবে। তাহলে বিষয়টা হলো কি, পারিভাষিক শব্দটা আমাদের প্রয়োজনে কিন্তু তৈরি করতে হয় উৎস এবং লক্ষ্যকে লক্ষ্য রেখে। সর্বশেষ যে বিষয়টা আছে সেটি হলো বাগধারা। আমরা এবার বাগধারা নিয়ে আলোচনা করব। আমি যখন ছাত্রাবস্থায়, আমার খুব পছন্দের একটি বিষয় ছিল বাগধারা। আশা করি তোমরাও যখন পড়বে তখন বুঝতে পারবে যে আসলে বাগধারাটা হলো, এটি খুবই চমৎকার একটি বিষয়। বাগধারা কিন্তু একদিনে সৃষ্টি হয়নি, বহু মানুষের বহু যুগের অভিজ্ঞতা, জ্ঞান, এগুলোর প্রেক্ষিতে সঞ্চিত হয়েছে বাগধারা। শব্দের অতি পরিচিত যে অর্থ, বাগধারার অর্থটা ভিন্ন। যেমন আমি একটি উদাহরণ তোমাদের কাছে দিই। যেমন আমরা জানি কাঁঠাল, জাতীয় ফল কাঁঠাল, কাঁঠালের আমসত্ত্ব যদি আমরা বলি, তাহলে কিন্তু তার অর্থ দাঁড়ায় অসম্ভব বস্তু। আমরা যদি বলি 9-6, এটি একটি শব্দ, 9-6, কিন্তু যখনই আমি বলবো যে লোকটি 9-6 করার অভ্যেস আছে, তখন বোঝা যাবে 9-6 মানে অপচয় করা, এখান থেকে সরিয়ে ফেলা, চুরি করার মতো কিছু বোঝায়। গুফ খিজুরে মানে নিতান্ত অলস, অথচ গুফ মানে আরেক অর্থে ব্যবহৃত হয়। তার মানেটা হলো যে বহু বছরের বহু যুগের ফলে এগুলো আমাদের একটা সম্পত্তিতে পরিণত হয়েছে। এগুলো হলো বাগধারা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো হলো বাগার্থ, সমশব্দ, সমার্থ শব্দ, বিপরীতার্থ শব্দ, রূপক, দ্বিরুক্ত শব্দ, পারিভাষিক শব্দ এবং বাগধারা। এখন আমরা চেষ্টা করব তোমাদের পাঠ্য বইয়ের যে অনুশীলনীগুলো আছে সেগুলো তোমাদের কাছে সমাধান করার চেষ্টা আমি করছি। প্রথম, তোমরা পৃষ্ঠা নাম্বার 55 বের করতে পারো। প্রথম প্রশ্ন যেটি আছে সেটি হলো, বাগার্থে যে বিষয়ের আলোচনা হয় তা হলো 1. ধ্বনির অর্থের, শব্দের অর্থের, বাক্যের অর্থের। আমরা সংজ্ঞায় বলেছি, সেটি কোনটি হবে উত্তর? সেটি হলো শব্দের অর্থের এবং বাক্যের অর্থের। তার মানে ঘ নাম্বারটা হবে তার উত্তর। তাহলে আমরা একটু লিখে দিই, কারণ অনেক সময় তোমরা হয়তো ভুলেও যেতে পারো। অনুশীলনী, আমরা এর অনুশীলনী 1 নম্বরে আমরা কি পেলাম? ঘ। আসো 2 নাম্বার কি বলছে? দুটি শব্দ যখন ধ্বনিগত দিক থেকে একই রকম শোনায় কিন্তু অর্থের দিক থেকে ভিন্ন হয়, তখন একে কি বলে? এখানে অপশন দেওয়া আছে, সমশব্দ, সমার্থ শব্দ, বিকল্প শব্দ, রূপক শব্দ। হ্যাঁ বন্ধুরা, প্রথমটি, তার মানে হলো সমশব্দ, আমরা আলোচনা করেছিলাম। তৃতীয় যে প্রশ্নের উত্তর, সমশব্দের অর্থ অপর নাম কি? সমুচ্চারিত শব্দ। হ্যাঁ, গ নাম্বার, সমুচ্চারিত শব্দ। এবার আমরা 4 নাম্বারে যাব। যে সকল শব্দ সমান বা একই অর্থ প্রকাশ করে তাকে কি বলে? হ্যাঁ,
সম অর্থ আমরা বলছিলাম, এই যে সমার্থ, তাহলে হবে কি সমার্থ। কত নাম্বার? 4-এর খ নাম্বার। এবার আমরা 5 নাম্বারটায় যাব। সমার্থ শব্দের অপর নাম কি? সমার্থ শব্দের অপর নাম সমশব্দ, তার মানে খ, এটিও খ। আমরা 6 নাম্বারে যাই। 6 নম্বরে বলছে, যখন কোনো শব্দ আরেকটি শব্দের বিপরীত অর্থ প্রকাশ করে তখন শব্দ দুটিকে একে অন্যের কি শব্দ বলে? হ্যাঁ, নিশ্চয়ই বিপরীত শব্দ, তাহলে এটিও হবে খ। এবার 7 নাম্বারে যাব আমরা। 7-এ কি বলছে? শব্দ যখন অভিধান অতিরিক্ত অর্থ প্রকাশ করে তখন তাকে কি বলে? আমরা আগে বলছিলাম, অভিধানে যে অর্থ থাকে যদি ব্যবহারের ক্ষেত্রে ভিন্ন অর্থ প্রকাশ পায় তখন তাকে আমরা বলি রূপক, তার মানে হলো ঘ। একটি শব্দ পরপর দুবার ব্যবহার করলে তাকে কি বলে? হ্যাঁ, একটু আগে আমরা আলোচনা করেছি, দ্বিরুক্ত শব্দ, মানে ক। শিক্ষার্থীবৃন্দ 9, বিশেষ অর্থ বহন করে এমন শব্দকে কি বলে? হ্যাঁ, আমরা বলছিলাম বিশেষ অর্থ বহন করে পারিভাষিক শব্দ, তার মানে হবে গ। আমরা 10 নাম্বারে যদি যাই, উল এর সমশব্দ কি? আমরা উদাহরণ লিখেছিলাম উল, এখানে দেওয়া আছে ঘ, ঘতে কি দেওয়া আছে? এভাবে দেওয়া আছে। আমরা এটাই তো বলছিলাম, কয়রস্যকার কুল মানে একটি ফল, আর কয়র দীর্ঘকার ল কুল মানে নদীর পার। 11 নম্বরে আমরা যদি যাই, লিখছি চোখ এর সমার্থ কোনটি নয়? খেয়াল রাখতে হবে। এখানে আঁখি, নেত্র, লুচন তিনটাই কিন্তু চোখের সমার্থ শব্দ। এখানে একটা আছে লেচন, তাহলে লেচনটা কি? এটি সমার্থ শব্দ নয়। ক্রিয়ার অসম্পূর্ণতা বুঝাতে দ্বিরুক্ত শব্দ কোনটি? দেখো, ভালোই ভালোই, যেতে যেতে, হাতে হাতে, হাঁকা হাঁকি। হ্যাঁ, যেতে যেতে মানে এখানে অসম্পূর্ণতা বোঝাচ্ছে, তাহলে হবে খ, 12 খ। এখন 13 নম্বর, আকাশের প্রতিশব্দ কোনটি? হ্যাঁ, আকাশের প্রতিশব্দ আমরা এখানে দেওয়া আছে পৃথিবী, গগন, বিশ্ব, অবনী। গগন, হ্যাঁ গগন, আকাশের প্রতিশব্দ হবে গগন, তার মানে হলো আকাশের প্রতিশব্দ গগন, খ। এবার আমরা 14 নম্বরে যাব। আমরা একটু এই জায়গাতে লিখে ফেলি 14 নম্বর। 14 নম্বর হলো, কোনটি পাহাড় শব্দের সমার্থক শব্দ নয়? প্রশ্নগুলো বুঝতে হবে, এগুলো কিন্তু অনেক সময় তোমাদেরকে বিভ্রান্তিতে ফেলে দেয়। আমরা প্রশ্ন দেখেই মনে করি হয়তো কমন পড়ে গেছে, খুব সহজ। বলছে নয়, পর্বত, শৈল, গিরি। আমরা পড়িয়েছিলাম পর্বত, শৈল, গিরি এগুলো হলো পাহাড়ের প্রতি মানে সমার্থক শব্দ। ধরণী, এখানে দেওয়া আছে ধরণী, তার মানে ঘ, এটি হলো প্রতিশব্দ নয়। ধরণী অর্থ পৃথিবী। এবার 15 নম্বর। 15 নম্বরে কি বলছে? যে সুন্দরের বিপরীতার্থ শব্দ কোনটি? কুৎসিত। হ্যাঁ, এখানে দেখো, জিত, গদাকার কোনোটিই নয়, বিপরীত আর্থক শব্দ, তারপরে সুন্দরের বিপরীত হলো কুৎসিত। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, এখানে যদি অসুন্দরও দেওয়া থাকতো তাহলে আমরা সেটিকে বেছে নিতাম। আমাদের সর্বশেষ যে প্রশ্নটা, এটা হলো কাঁচা শব্দের বিপরীত শব্দ কোনটি? গুণ, পূর্ণ, পাকা, অপরিপক্ষ। হ্যাঁ, কাঁচার বিপরীত শব্দ পাকা, তার মানে হলো গ। গ নাম্বারটা হলো। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমাদের অনুশীলনের 16টি প্রশ্নের উত্তর আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করেছি। আর আমি অনুরোধ জানাবো, শুধু আমরা এখানে হাইলাইটস বিষয়গুলো আলোচনা করেছি, তোমরা পাঠটি ভালো করে পড়বে। একটি নিয়ম হলো কি, স্যার যখন ক্লাস নেন সাথে সাথে বা মানে ওই দিন গিয়েই বাসায় পাঠটি পড়া উচিত, তাহলেই পাঠটি তোমাদের খুব সহজে আত্মস্থ হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ তোমরা আমার সাথে ছিলে, এই জন্য তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো।